জয় শ্রী বিষ্ণু, জয় রাধে রাধে। বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। দেবী পক্ষের থেকেই শুরু হয় উৎসব পার্বণের মৌসুম। 5 দিনের পুজো পেয়ে কৈলাসে শিবের কাছে ফিরে যান উমা। ধনদেবী লক্ষ্মীও পাঁচালি শুনে মর্ত ছাড়েন। এরপর কুবেরের পূজা সম্পন্ন করে বাঙালি যখন দীপান্বিতা অমাবস্যার শক্তি আরাধনায় উদ্যত, ঠিক তখনই দরজায় কড়া নাড়ে ভূত চতুর্দশী। শুধু তাই নয়, সমগ্র ভারতবর্ষ জুড়ে চৌর চতুর্দশী, নরক চতুর্দশী, যম চতুর্দশী, রূপ চতুর্দশী বা রূপ চৌদাস নামেও পরিচিত এই দিনটি। তবে জানেন কি ভূত চতুর্দশী আসলে কি? কেন পালন করা হয় এই ভূত চতুর্দশী? কেন এই দিন 14টি শাক খাওয়া হয় আর 14টি প্রদীপ জ্বালানো হয়? আর কেনই বা দেবী চামুণ্ডার পুজো করা হয় এই দিনে? এই দিনে কেন মৃত পূর্বপুরুষের অশরীরী আত্মা নেমে আসে পৃথিবীতে? শ্রী রামচন্দ্র, দৈত্যরাজ বলি এবং ধর্মরাজ যম বা নরকাসুরের সাথে এই ভূত চতুর্দশীর কি সম্পর্ক? তাহলে বন্ধুরা, আজকের ভূত চতুর্দশীর পৌরাণিক কাহিনী সম্বন্ধে আপনাদের কাছে সকল তথ্য পরিবেশন করব। প্রথমত, ভূত চতুর্দশী ও দৈত্যরাজ বলি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে, অর্থাৎ ধনত্রয়োদশীর পরের দিন এবং দীপান্বিতা অমাবস্যার কালী পুজোর আগের দিন বাংলার ঘরে ঘরে পালিত হয় ভূত চতুর্দশী। ভূত চতুর্দশী প্রসঙ্গে প্রথমে যে ঘটনাটি সামনে আসে সেটি হলো ভক্ত প্রহ্লাদের পৌত্র দৈত্যরাজ বলির কাহিনী। পুরাকালে দৈত্যরাজ বলি যখন স্বর্গরাজ্য দখল করে দেবতাদের বিতাড়িত করেছিলেন, তখন চিন্তিত দেবগণ শরণাপন্ন হয়েছিলেন ভগবান শ্রীবিষ্ণুর। তখন অত্যাচারী বলিকে দমন করতে ভগবান শ্রীহরি বামন অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন বলিরাজের সামনে। দাবি করেছিলেন 3টি চরণ রাখার জায়গা। বলিরাজ তাকে 3টি চরণ রাখার মতন জায়গা দানে সম্মত হলে তিনি তার এক চরণ দ্বারা তিনি সমস্ত আকাশ ব্যাপ্ত করেন এবং দ্বিতীয় চরণ দ্বারা আবৃত করলেন সমগ্র পৃথিবী। এরপর তার শরীর থেকে তৃতীয় একটি পা বের করে বলি রাজাকে জিজ্ঞাসা করলেন, আর এক চরণ রাখি কোথায়? তখন বলি রাজা তার মাথা পেতে দিয়েছিলেন এই তৃতীয় চরণ রাখার জন্য, আর সেই চরণ দিয়েই বলি রাজাকে পাতালে প্রেরণ করেছিলেন বামন অবতার। তবে নিজের এমন দুর্গতি হবে জেনেও বলি রাজা তার মাথা পেতে দিয়েছিলেন বলে শ্রী বিষ্ণু তাকে অমরত্বের বর দিয়েছিলেন, আর সেই সাথে বছরের একটি দিন তিনি তাকে ভূত, প্রেত, পিশাচ, অশরীরী আত্মাদের সাথে নিয়ে পৃথিবীতে উঠে আসার অনুমতি দিয়েছিলেন। আর সেই দিনটি হচ্ছে ভূত চতুর্দশী। তবে ভৌতিক ব্যাপারটা এখানেই শেষ নয়। পুরাণ মতে এই দিনে স্বর্গ ও নরকের দ্বার সাময়িকভাবে খুলে দেয়া হয় পরলোকগত আত্মাদের নিজ গৃহে ফেরার জন্য। তাই পিতৃকুল ও মাতৃকুলের 14 জন অশরীরী পূর্বপুরুষ নেমে আসেন গৃহস্থের বাড়িতে। যেহেতু মৃত্যুর পর মানুষের দেহ পঞ্চভূত অর্থাৎ প্রকৃতিতে বিলীন হয়ে যায়, তাই প্রকৃতির কোল থেকে সংগ্রহ করা 14টি সাক্ষ্যে পূর্বতন 14 পুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধার্পণ করা হয় এই তিথিতে। তাছাড়া 14টি শাক ধোয়ার পর
বাড়ির প্রতিটি কোণে ছিটিয়ে দেওয়া হয় সেই জল। এই 14টি শাক হচ্ছে ওল, কেউ, বেতো, সর্ষে, কালকাসন্দে, নিম, জয়ন্তী, সাঞ্চে, হিলঞ্চ, পলতা, শৌলভ, গুলঞ্চ, ভাঁটপাতা এবং শুষ্নী ইত্যাদি। রোগ শোক থেকে মুক্তি পেতে এবং শীতের আগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই এই 14টি শাক খাওয়ার ভক্ষণের নিদান আছে। তাছাড়া এই 14টি শাক খাওয়ার পাশাপাশি এদিন সন্ধ্যায় জ্বালানো হয় 14টি প্রদীপ। মূলত মর্তের বুকে নেমে আসা ভূত, প্রেত, পিশাচ ও অশরীরী আত্মাদের পথ দেখানোর উদ্দেশ্যেই এই দীপ দান করা হয়। এবার আসি চামুণ্ডা পূজার সাথে ভূত চতুর্দশীর কি সম্পর্ক। তবে বলি রাজার অশরীরী সাঙ্গপাঙ্গ ও 14 পূর্বপুরুষের প্রেতাত্মা ছাড়াও আরও ভৌতিক ব্যাপার রয়েছে ভূত চতুর্দশীতে। এই দিন মর্তের বুকে পুজো নিতে আসেন মাতা কালিকা, তবে এদিন তিনি আসেন চামুণ্ডা রূপে। এই ভয়ঙ্কর মূর্তিতে তিনি সাথে নিয়ে আসেন 14টি প্রেতাত্মা। যদিও মাতা চামুণ্ডা ভক্ত বাড়ি থেকে অশুভ শক্তিকে বিতাড়িত করতে মর্তে আসেন, তবুও তার এই 14টি অশরীরী প্রেতাত্মাকে পথ দেখানোর জন্য 14টি দীপ দান করা হয়। এছাড়াও পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় এই দিনটি পালিত হয় ভূত উৎসব হিসাবে, যেখানে ভূত, প্রেত, পিশাচ ইত্যাদি থেকে বাঁচতে পাঠ করা হয় এই মন্ত্রটি। শীতলঞ্চ সমাযুক্ত সকণ্টক দলাম্বিত হর পাপ সপা মার্গে ভ্রাম্যমান পুনঃ পুনঃ। এই মন্ত্রটি ভূত চতুর্দশীতে পাঠ করা হয়। এবার আসবো যম চতুর্দশী কি। একদা যমরাজ তার নিজের দূতদের জিজ্ঞাসা করেন, কোন জীবের প্রাণ হরণ করার সময় তোমাদের কি তাদের ওপর দয়া হয় না? যমদূতেরা প্রথমে সংকোচ করলেও পরবর্তীতে যমরাজের সামনে একটি ঘটনা বর্ণনা করেন। ঘটনাটি হচ্ছে, হেম নামক রাজার স্ত্রী এক সুন্দর পুত্র জন্ম দেন, কিন্তু সেই পুত্র সন্তানের কোষ্ঠী বিচার করে জ্যোতিষীরা জানান বিবাহের 4 দিন পরেই সেই বালকের মৃত্যু হবে। এই ভবিষ্যৎবাণী শোনার পর রাজা সেই বালককে যমুনা তীরের একটি গুহায় ব্রহ্মচারী হিসাবে লালন পালন করতে শুরু করেন। একদিন সেই যমুনা তীরে মহারাজা হংসের পুত্রী ঘোরাফেরা করছিলেন। রাজকুমার সেই রাজকুমারীকে দেখে মোহিত হয়ে যান এবং তারা একে অপরের সম্মতিতে গান্ধর্ব বিবাহ করেন। এরপর নিয়তির অমোঘ নিয়মে তাদের বিবাহের 4 দিন পর রাজকুমারের মৃত্যু হয়। স্বামীর মৃত্যুতে সদ্য বিধবা রাজকুমারী আহাজারি দেখে হৃদয় কেঁপে ওঠে। ওই রাজকুমারের প্রাণ হরণের সময় আমাদের চোখ থেকেও জল গড়িয়ে পড়ে। কোনোভাবে কান্না থামাতে পারছিলাম না আমরাও। এরপর একজন যমদূত যমরাজকে জিজ্ঞাসা করলেন, অকাল মৃত্যু থেকে বাঁচার কি কোনো উপায় নেই? উত্তরে যমরাজ বললেন, ভূত চতুর্দশীতে দীপ দান করলে অকাল মৃত্যু থেকে রেহাই পাওয়া যায়। তাই শাস্ত্রমতে ভূত চতুর্দশীতে বাড়ির প্রবেশদ্বারে সামান্য ধান রেখে তার ওপর তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে যমদীপ দান করার বিধান। এছাড়া ধর্মরাজ, মৃত্যু, অন্তক, বৈবস্বত, কাল, সর্বভূতক্ষয়, যম, উড়ম্বর, দণ্ড, নীন, পরমেষ্টি, বৃকোদর, চিত্র ও চিত্রগুপ্ত এই যাবৎকালের এই 14 জন যমরাজের উদ্দেশ্যে তর্পণ করার রীতিও প্রচলিত আমাদের সমাজে। তাই
পদ্ম পুরাণে স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে যে যম চতুর্দশীতে গঙ্গা স্নান করলে মৃত্যুর পর আর নরক দেখতে হয় না। আবার বিষ্ণু পুরাণ মতে এই দুর্ধর্ষ নরকাসুরকে বধের দ্বারা ধরিত্রীর পাপ লাঘব করেছিলেন শ্রীকৃষ্ণ এই চতুর্দশীতে, যে কারণে এই তিথিকে নরক চতুর্দশী নামেও ডাকা হয়। এছাড়া পুরাণে এই ভূত চতুর্দশী তিথিটিকেই চিহ্নিত করা হয়েছে 14 বছরের বনবাস পালন করে শ্রী রামচন্দ্রের ঘরে ফেরার দিন হিসাবে। তবে এই চতুর্দশী তিথিকে ঘিরে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি সংঘটিত হয় বাংলাদেশের ফরিদপুরে। এদিন নাকি কিছু না কিছু চুরি করতেই হয়, সেই কারণে এই অঞ্চলের নাম হয়েছে চৌর চতুর্দশী। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে ভূত চতুর্দশী কি, ভূত চতুর্দশীর সঙ্গে এর পৌরাণিক সম্পর্ক কি, এবং এই দিন 14 শাক কেন খাওয়া হয়, 14টি প্রদীপ কেন জ্বালা হয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি এর থেকে কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে পাশে থাকুন। নমস্কার।